দর্শক, গতকালকে সংরক্ষিত নারী কোটার জামাত জোটের ১৩ জনের নাম ঘোষণা করা হয়েছে, বিএনপির ৩৬ জনের নাম ঘোষণা করা হয়েছে। স্বতন্ত্র জোটের পক্ষ থেকে একজন কে হবেন সেটা এখনো নিশ্চিত না। এনসিপির দুজন, একজনের জায়গায় দুজন তারা পেয়েছে। জামাত তাদের একজনের অতিরিক্ত আসন দিচ্ছে। এটা জামাতের এক ধরনের গিফট, এবং সেই গিফটেই আমরা দেখছি যে এনসিপির দুই নেত্রী মনিরা শারমিন এবং ডাক্তার মাহমুদা মিতা, তারা দুজন সংরক্ষিত আসনে এমপি হচ্ছেন। সেই দুজনের মধ্যে মনিরা শারমিনকে নিয়েই শুরু হয়েছে বিতর্ক, এবং পক্ষে বিপক্ষে নানা ধরনের আলোচনা হচ্ছে, বিতর্ক হচ্ছে, যুক্তি তুলে ধরা হচ্ছে। প্রসঙ্গটা হচ্ছে, মনিরা শারমিনের সংসদ সদস্য হওয়ার যোগ্যতা আছে কি নেই। আইন বলছে তার সংসদ সদস্য হওয়ার যোগ্যতা নেই, কারণ তিনি সরকারি কর্মকর্তা ছিলেন এবং সরকারি কর্মকর্তা থাকা অবস্থায় আইন লঙ্ঘন করে নানা ধরনের কর্মকাণ্ড করেছেন, সরকার বিরোধী আন্দোলন করেছেন, রাজনীতি করেছেন, অনেক কিছু করেছেন, অনেক অভিযোগ তার বিরুদ্ধে ছিল। পরবর্তীতে আমরা দেখেছি সরকারি চাকরি থেকে তিনি ইস্তফা দিয়েছেন। কিন্তু এখন যখন এমপি হতে চলেছেন, তখন সেই আইনেই একটা বড় বাধা আছে যে তিনি এমপি হতে পারবেন কি পারবেন না। এটা নিয়ে বিস্তর আলোচনা হচ্ছে। আল জাজিরা সাংবাদিক জুলকারনায়ের শায়ের এটা নিয়ে লেখালেখি করছেন এবং আইনগুলো সামনে নিয়ে আসছেন। নানা ধরনের লেখালেখি চলছে। মনিরা শারমিনের পক্ষে অনেকে লেখালেখি করছেন, বিভিন্ন যুক্তি দেওয়ার চেষ্টা করছেন যে এটা এই ক্ষেত্রে প্রযোজ্য হবে না, ওটা প্রযোজ্য হবে, ওটা প্রযোজ্য হলে এটা হবে না, এভাবে নানা ধরনের যদি কিন্তু এনে বলার চেষ্টা করছেন মনিরা শারমিনের এমপি হওয়ার যোগ্যতা রয়েছে। কিন্তু নির্বাচন কমিশনে যখন মনোনয়ন দাখিল করবেন, মনোনয়ন বাছাই প্রক্রিয়াতেই কি তার পদ বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে? যদি নির্বাচন কমিশন বিশেষ কোনো ছাড় না দেয় কিংবা আইনের ব্যত্যয় না ঘটে, তাহলে অনেকেই বলছেন মনিরা শারমিনের এমপি হওয়া হচ্ছে না। চলুন তাহলে একটু বোঝার চেষ্টা করি কেন এমপি হওয়া হচ্ছে না। আর এই আইনগুলো নিশ্চয়ই তারা জানেন, সেগুলো জেনেও তাকে কেন এমপি করার সিদ্ধান্ত নিয়েছে এনসিপি কিংবা জামাত, সেই আলোচনা করে বোঝার চেষ্টা করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম এনসিপির প্রথমে যুগ্ম আহ্বায়ক ছিলেন তিনি, এরপরে এনসিপির যে নারী উইং, নারী শক্তি, সেই উইংয়ের তিনি আহ্বায়ক হয়েছেন, অর্থাৎ নারী সংগঠনের তিনি প্রধান। কিন্তু অভিযোগ উঠেছে যে তিনি সরকারি চাকরি করা অবস্থায় এনসিপির নেতৃত্ব নিয়েছিলেন। সরকারি চাকরি করা অবস্থায় কুষ্টিয়াতে ছিলেন। কুষ্টিয়াতে থাকা অবস্থায় জুলাই আন্দোলন শুরু হয় এবং সেই আন্দোলনে অন্যতম একটা বড় ভূমিকা পালন করেন এবং নেতৃত্বের ভূমিকা পালন করেন। এরপরে আমরা দেখেছি তিনি ঢাকায় বদলি হন, কাউরান বাজারে তার অফিস ছিল, এবং ঢাকায় বদলি হওয়ার পরে শেখ হাসিনা সরকার পতনের পরে তিনি এনসিপিতে যোগ দেন এবং এনসিপির যুগ্ম আহ্বায়ক হন। তখনও তিনি সরকারি চাকরি করে গিয়েছেন, কিন্তু সরকারি চাকরিতে স্পষ্ট লেখা রয়েছে যে সরকারি চাকরি করলে অন্য কোনো কিছু করা যাবে না, রাজনীতি তো করাই যাবে না, কোনোভাবেই রাজনীতি করা যাবে না। সরকারি চাকরি করলে অন্য কোনো লাভজনক কোনো কাজের সঙ্গে জড়িত থাকা যাবে না, এই বিধিবিধানগুলোও আছে। কিন্তু স্পষ্ট করে তার বিরুদ্ধে সেই বিধান লঙ্ঘনের অভিযোগ উঠেছিল। নানাভাবে ইনিয়ে বিনিয়ে তিনি বলার চেষ্টা করেছিলেন যে তিনি পদত্যাগের জন্য অনেক আগেই অ্যাপ্লিকেশন দিয়েছেন, অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ করতে সময় লেগেছে, তার কারণে এতদিন তাকে চাকরি করতে হয়েছে। এরকম বেশ মজার যুক্তি তিনি উপস্থাপন করেছিলেন। সেই সময় পত্রিকায়, যেটা কালবেলায় একটা রিপোর্ট ছাপা হয়েছিল, সেই রিপোর্টটা আপনারা দেখে নিতে পারেন। সেখানে বলা হচ্ছে যে এনসিপির যুগ্ম আহ্বায়ক ছিলেন মনিরা শারমিন। শুরুতেই পদত্যাগের প্রক্রিয়া শুরু করেন বলে দাবি করেছিলেন সেই সময়। সরকারি চাকরিতে কর্মরত অবস্থায় রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণের সুযোগ নেই। সরকারি কর্মচারী আচরণ বিধিমালা ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিজস্ব প্রবিধানেও এই বিষয়ে স্পষ্ট নিষেধাজ্ঞা রয়েছে। তবুও বাংলাদেশ কৃষি ব্যাংকের কর্মকর্তা পদে বহাল থেকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম আহ্বায়ক হিসেবে গুরুত্বপূর্ণ রাজনৈতিক দায়িত্ব পালন করেছেন দলটির প্রভাবশালী নারী নেত্রী মনিরা শারমিন।
রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ পদে থেকে নিয়মিত রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি তিনি প্রায় 10 মাস চাকরিতে বহালও ছিলেন এবং সেই সময় তিনি বেতন নিয়েছেন, যেগুলো পরবর্তীতে যদি কেউ আদালতে মামলা করে তাহলে কিন্তু তিনি বিপদে পড়ে যাবেন। এখন প্রশ্ন উঠেছে যে মানে তিনি এই সংসদ সদস্য হতে পারবেন কিনা, কারণ সংসদ সদস্য হতে গেলে বিধান বলছে সেটা হচ্ছে যে সরকারি চাকরি থেকে মানে অবসর কিংবা পদত্যাগের পরে অন্তত 3 বছর তিনি এমপি হতে পারবেন না। 3 বছর অতিক্রম করতে হবে, এর আগে তার এমপি হওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু তার এই মানে সময়টা একেবারেই হয়নি, 1 বছরও হয়নি, সুতরাং তার এমপি হওয়ার কোনো অপশন নেই। এটা নিয়ে জুলকার নায়ের সাহেব একটা পোস্ট দিয়েছেন ফেসবুকে, সেই পোস্ট আপনারা দেখে নিতে পারেন। সেখানে তিনি লিখছেন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হিসেবে জাতীয় সংসদে যাওয়ার জন্য জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনকে নির্বাচিত করা হয়েছে। তবে 2025 সালে তিনি বাংলাদেশ কৃষি ব্যাংকের সরকারি চাকরি হতে পদত্যাগ করেন, অর্থাৎ তার সরকারি চাকরি ত্যাগ করার 3 বছর এখনও পূর্ণ হয়নি। ত্রয়োদশ নির্বাচন কমিশন তফসিল ঘোষণার পর প্রার্থিতার জন্য বিবেচিত হওয়ার জন্য যে সকল আইনি বাধ্যবাধকতাগুলো স্পষ্ট করেছিল, তার মধ্যে সামরিক বা সরকারি চাকরি থেকে অবসর বা পদত্যাগের পর 3 বছর পূর্ণ করতে হবে। যদি তাই হয় তাহলে সংরক্ষিত নারী আসনের ক্ষেত্রেও একই বিধান প্রযোজ্য হবে কি না, আর যদি হয় তাহলে মনিরা শারমিনকে সংরক্ষিত আসনের সংসদ সদস্য করার এনসিপির অনুমোদন গ্রহণযোগ্য হবে কিনা, সেই প্রশ্ন তিনি তুলেছেন। এবার একটু আমরা চলুন আইনের দিকে যাই। আইন কি বলছে? প্রথমে আমরা দেখি যে জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন নির্বাচন আইন 2004, এই আইন কি বলছে সেটা দেখে নিন। সেখানে বলছে যে 8-এর 1-এর ধারায় বলছে, সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হইবার এবং সংসদ সদস্য থাকিবার জন্য সংবিধানের 66 অনুচ্ছেদে উল্লেখিত যোগ্যতা সম্পন্ন যে কোনো মহিলা সংরক্ষিত আসনে মহিলা প্রার্থী হওয়ার যোগ্য হবেন। সংবিধানের 66 অনুচ্ছেদে যেটা আছে সেই অনুযায়ী। 2 নম্বরে বলা হচ্ছে, সংবিধানের 66 অনুচ্ছেদ বা অন্য কোনো আইনের অধীন সংসদ সদস্য নির্বাচিত হইবার এবং সংসদ সদস্য থাকিবের অযোগ্য কোনো ব্যক্তি সংরক্ষিত মহিলা আসনে প্রার্থী হতে পারবেন না, যোগ্য হবেন না। অর্থাৎ 66 অনুচ্ছেদে যেগুলো বলা আছে সেখানে যদি অযোগ্য হয় কেউ প্রার্থী, অর্থাৎ নির্বাচন করার জন্য সংসদ সদস্য হিসেবে, তাহলে তিনি সংরক্ষিত আসনে মহিলা এমপি হতে পারবেন না। এবার তাহলে যেতে হয় সংবিধানের 66 অনুচ্ছেদ কি বলছে। চলুন একটু দেখে নেওয়া যায় সংবিধানের 66 অনুচ্ছেদ কি বলছে। এই ফটোকার্ডটা দেখে নিন। সংসদ নির্বাচন 2026 কোন কারণে প্রার্থী হওয়া যাবে না সংবিধান এবং আরপিও অনুযায়ী, সেখানে বলা হচ্ছে, সংবিধান এবং গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও 1972 অনুযায়ী, 1, লাভজনক পদে কর্মরত কেউ যদি সরকারি লাভজনক পদে মানে অফিস অফ প্রফিট কর্মরত থাকেন, লাভজনক পদে কর্মরত থাকলে তিনি এমপি হতে পারবেন না। 2, চাকরি থেকে বরখাস্ত, অপসারণ, দুর্নীতির অভিযোগে সরকারি চাকরি থেকে বরখাস্ত বা ডিসমিসড, অপসারিত বা বাধ্যতামূলক অবসরপ্রাপ্ত হলে সেই ঘটনার পর 5 বছর পূর্ণ করতে হবে। অর্থাৎ তিনি যদি চাকরি থেকে বরখাস্ত হন, বাধ্যতামূলক অবসর করা হয়, তাকে যদি ডিসমিস করা হয়, তাহলে সেই ঘটনার পরে অন্তত 5 বছর পরে তিনি এমপি হওয়ার যোগ্যতা অর্জন করবেন, তার আগে তিনি এমপি হতে পারবেন না। 3 নম্বরে বলা হচ্ছে এই অনুচ্ছেদের, চাকরি বা অবসর গ্রহণের সময় সামরিক বা সরকারি চাকরি থেকে অবসর বা পদত্যাগের পর 3 বছর পূর্ণ না হলে, 3 নম্বর ক্লজটাই এই ক্ষেত্রে প্রযোজ্য। সেটা হচ্ছে যে তিনি তো পদত্যাগ করেছেন, এখানে বলা হচ্ছে সামরিক বা সরকারি চাকরি থেকে অবসর বা পদত্যাগের পর 3 বছর পূর্ণ না হলে তিনি সংসদ সদস্য হতে পারবেন না। সংবিধানের 66 অনুচ্ছেদ সেটা বলছে। এবং সংরক্ষিত মহিলা আসনে নির্বাচিত হওয়ার জন্য এমপি ক্যান্ডিডেটে যাওয়ার জন্য যে নিয়ম নির্বাচন কমিশনের, সেখানে বলা হচ্ছে 66 অনুচ্ছেদ অনুযায়ী কেউ যদি অযোগ্য হন তাহলে তিনি সংরক্ষিত আসনে এমপি হতে পারবেন না। তার মানে 2 মিলিয়ে 2 4 হয়ে গেল। ব্যাপারটা স্পষ্ট যে সংবিধানের 66 অনুচ্ছেদ এবং সংরক্ষিত মহিলা আসনের যে নিয়ম,
এই দুটো মিলিয়ে এটা স্পষ্ট যে মনিরা শারমিন সংরক্ষিত আসনে এমপি হওয়ার যোগ্যতা রাখেন না, যেহেতু তার চাকরি থেকে পদত্যাগের সময় বয়সসীমা এখনও 1 বছরও হয়নি। মিনিমাম 3 বছর হতে হবে। 3 বছরের একদিন কম হলেও তিনি এমপি হতে পারবেন না। এখন দেখার বিষয় এনসিপির জন্য বিশেষ কোনো ছাড় দেয় কিনা নির্বাচন কমিশন। যদি দেয় তাহলে সেটা নিশ্চিত সংবিধান লঙ্ঘন হবে, আর সংবিধান লঙ্ঘনের কোনো কাজ নির্বাচন কমিশন কিংবা বর্তমান সরকার থাকা অবস্থায় সেটা করতে দেবে বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয় না। তার মানে এনসিপিকে তার প্রার্থী পরিবর্তন করতে হবে সম্ভবত কয়েকদিনের মধ্যেই। দর্শক, আপনার কি মনে হয় এই ব্যাপারগুলো কি তাদের জানা নেই? তাদের দলে, এনসিপি জামাতে তাদের দলে বহু ব্যারিস্টার রয়েছে, বহু আইনজ্ঞ রয়েছে এবং বহু বুদ্ধিজীবী রয়েছে। তারা কি এই আইনগুলো জানেন না, নাকি অতি জানার কারণে আইনের ভিন্ন ব্যাখ্যার অপশন খুঁজে তারা এই সিদ্ধান্তটা নিয়েছেন? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।